আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি বলতেছেন যে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কু করার জন্য, ডক্টর ইউনূস সরকারকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি। যদি সত্যি হয় তাহলে তো অবস্থা খুব ভয়াবহ। তার মানে কি আজ রাতেই হচ্ছে ইউনূস সরকারের শেষ সরকার? আমরা এটার উত্তর খোঁজার চেষ্টা করবো। তার আগে একটু বলি যে আসলে 46 পদাতিক ডিভিশনটা কি। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনাদল এবং এই সেনাদলটি ঢাকা সেনানিবাসে অবস্থিত। এই ব্রিগেডটি ঢাকা ক্যান্টনমেন্টের একমাত্র পদাতিক ব্রিগেড। বর্তমান কমান্ডার হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। তো আমরা শুনি জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ঠিক কি বলতেছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই। সকল ছাত্রাবাস, ছাত্রীনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি, বিপ্লব জিন্দা আছে। প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের গতিরোধ করবেন। মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে। আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই। হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায়, যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায়, তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ। এখনই নামুন রাজপথে। এই রাজপথেই মুক্তি, এই রাজপথেই জীবন। প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত, কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ। তো আপনারা শুনলেন যে পিনাকি ভট্টাচার্য বলতেছেন যে আজ রাতেই 46 পদাতিক ডিভিশন এর ভিতরে একটা অস্বাভাবিক মুভমেন্ট মানে তারা অগ্রসর হচ্ছে, এটা লক্ষ্য করা গিয়েছে। তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সামরিক কু করা। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং 15 জনকে অলরেডি হেফাজতে নেওয়া হয়েছে। এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সেনা অভ্যুত্থান ছাড়ার উপায় নাই। এই কারণেই 46 পদাতিক ডিভিশন, যেটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত, তারা অবসর হচ্ছে ক্ষমতা নেওয়ার জন্য। এখন যদি আমরা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সামি, যার সঙ্গে সেনাবাহিনীর অত্যন্ত ভালো সম্পর্ক এবং যিনি সেনাবাহিনীর ভিতরের খবর জানেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার খুব ঘনিষ্ঠ হচ্ছে এই জুলকারনাইন সামি, তিনিও একটি পাল্টা ভিডিও দিয়েছেন এবং সেই পাল্টা ভিডিও শুনলে আপনারা চমকে উঠবেন। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসমনিয়ায় আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে। এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন। এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে। এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে। প্রিয় দেশবাসী, রাস্তায় নেমে আসুন। বোকাচোদা কথাকার উন্মাদের বাচ্চা উন্মাদ। তোর কোনো কাজ নাই, তুই ঘুমাইতে পারিস না, একটা গর্দব কথাকার ঘুমার সালার পুৎসাল ননসেন্স একটা। তোর কোনো কাজ কর্ম নাই, ছাগলের বাচ্চা। রাত বিরাতে 12 জন ঘুমাইতেছে, মানুষকে বদল করতেছিস। আমি সানডেতে মুভি দেখতেছিলাম, তোর জন্য এই সময় এখন এটা বানাইতে হয়েছে। হ্যাঁ রামজাদা, কাজ নাই তোর, গর্দবের বাচ্চা, ঘুমা শালার পুত শালা। আপনারা দেখলেন যে জুলকারনাইন সামি, যিনি সেনাবাহিনীর অত্যন্ত ভিতরের খবরাখবর রাখেন, তিনি এটাকে চুরি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে না, এই ধরনের কোনো ব্যাপারই ঘটে নাই এবং এই ধরনের কোনো ব্যাপার হতে পারে না। তো এখন আমরা কি বিশ্বাস করব? তারপর আমি মনে করি যে জনগণ যারা চোখ কান খোলা রাখতে চান বা রাজপথ পাহারাইতে চান শান্তিপূর্ণভাবে, তারা করতে পারেন। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিচার করে আমার মনে হয় না যে এইরকম কোন মুভমেন্ট করার সাহস ওদের আছে যে তারা ইউনূস সরকারকে উৎখাত করবে। এটা আমার মনে হয় না। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই হচ্ছে বড় ঘটনা যেখানে ফৌজদারি এবং মানবতা বিরোধী মামলায় সেনাবাহিনীর এতজন জেনারেলকে একসঙ্গে আসামি করা হয়েছে। অবশ্যই বড় ঘটনা, কোনো সন্দেহ নাই। এবং আমি দেখেছি যে আমরা কিছু ইউটিউবার ছাড়া বাংলাদেশের প্রথম সারির কোন মিডিয়া, শুধু আমার দেশ ছাড়া, এই খবর প্রচার করেনি। হয়তো অনেকে করেছে পেছনের পৃষ্ঠায়, কিন্তু আমরা কন্টিনিউ এটা ভিডিও বানিয়ে গিয়েছি এবং বিশেষ করে আমি সকল ভিউটাই শেয়ার করেছি। সেনাবাহিনীর কি ভাবছে, ইউনূস সরকার কি ভাবছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ভাবছে, সব মিলিয়ে আমি একটা উপসংহার টানার চেষ্টা করেছি আমার প্রত্যেকটা ভিডিওতে।
কিন্তু এখন সেনাবাহিনীর ভিতরে একটা অসন্তোষ আছে না সত্য। আজকে লেফটেন্যান্ট জেনারেল হাকিমুজ্জামান যিনি সংবাদ সম্মেলন করছেন তিনিও বলেছেন যে এই ঘটনা সেনাবাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে যেতে হবে, কাজ করে যেতে হবে, এবং এটা বাস্তব। এখন এই যে 15 জনকে হেফাজতে নেওয়া হলো, এদের কিছু অনুগত বাহিনী তো অবশ্যই আছে, কম থাকতে পারে বাট আছে। এখন তারা চিন্তা করবে যে আসলে উপায় কি। অলরেডি মেজর জেনারেল কবির তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন। কেন পালিয়ে গিয়েছেন? তিনি বুঝতে পেরেছেন যে আসলে পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই, না হলে শাস্তির মুখোমুখি হতে হবে। এখন বাকি যারা আছেন, তাদের অনুগত সেনাবাহিনী আছে, তারা কি করবে? হয়তো তারা কোনটা মিটিং করতেছে বা সলা পরামর্শ করতেছে কিছুটা করা যায় কিনা, কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত কিছুই হবে না। আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য একটা মিস ইনফরমেশনের শিকার হয়েছেন। অনেক তথ্য আসে, সবসময় সঠিক হয় না। অনেক কোনো তথ্য দেয়, সেই তথ্যটাকে আরেকজনের কাছে দেয়, সেই তথ্যটা আরেকজনের কাছে দেয়। এইভাবে তথ্য একজনের কান থেকে যত একজনের কানে যায়, ততই একটু রং চড়ায়। এইভাবে 5 জনের কান হয়ে একজনের কাছে গেলে রং চড়াতে 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 মূল তথ্যটাই বিকৃত হয়ে অন্যরকম হয়ে যায়। হয়তো পিনাকি ভট্টাচার্য সেই তথ্য বিভ্রাটের শিকার হয়েছেন, যেটা জুলকারনাইন স্যার স্বামী স্পষ্ট করে বলেছেন যে কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই, এসবই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের গুজব। তবুও দর্শক, আমরা আজকে রাতে জেগে থাকবো, জেগে আমরা আসলে দেখবো আসলে কি ধরনের মুভমেন্ট আসে, না আসলে আসে কিনা। যদি আসে তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই মুহূর্তে আমরা সেনা শাসন চাই না। এই মুহূর্তে আমরা ডক্টর ইউনূসকেই চাই, তিনিই থাকুন নির্বাচনের আগ পর্যন্ত, এবং এর ভিতরে কোনো সেনাকু বা কোনো সেনা অভ্যুত্থান এটা মেনে নেওয়া হবে না। হাসিনা পালিয়ে যাওয়ার দিন, সেই 5ই আগস্টের পর থেকেই আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে পরিমাণ প্রশংসা করেছি এবং সেজন্য আমাকে যে পরিমাণ গালি খেতে হয়েছে তার কোনো হিসাব বিকাশ নাই। এবং এর ভিতরে সবচেয়ে ভদ্র গালি হচ্ছে আমি সেনাপ্রধান ওয়াকারের দালাল। আর কুৎসিত গালিগুলো বাপমা তুলে গালি যা আছে তা তো নাই বললাম, লক্ষ লক্ষ গালি। কিন্তু তারপরেও আমি ওয়াকারের উপর থেকে বিশ্বাস হারাইনি। আমি মনে করেছি যে ওয়াকার 5ই আগস্ট ক্ষমতা নেওয়ার সব সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেননি, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি কোরআন শরীফ পড়েন, তিনি কোনো খারাপ কাজ করতে পারেন না। এবং শেখ হাসিনার এই 15টা বছরে এত জেনারেলদের বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই। তবে এটাও সত্য যে তিনি চুপ থেকেছেন, তিনি প্রতিবাদ করেননি বা তিনি অংশগ্রহণ করেননি, তিনি একটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। এবং শেখ হাসিনা পলায়নের ঠিক মাসখানেক আগে, সম্ভবত জুনে, তাকে সেনাপ্রধান বানিয়েছেন। এবং বানানোর পরে মনে করেছিলেন যে আমার যেহেতু বোনের জামাই, আমি যা বলবো তাই হবে। কিন্তু জেনারেল ওয়াকার শেখ হাসিনার কথা রাখেননি, তিনি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেননি। এর ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য। আজকে অনেক কথা বলবেন যে ওয়াকার বাধ্য হয়েছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। সেনাবাহিনী যদি গুলি চালাতো তাহলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না, এত সহজে হাসিনা পালিয়ে যেত না। শেষ পর্যন্ত হাসিনা ওয়াকারকে বলেছে যে তুমি ক্ষমতা নিয়ে নাও, তারপর ওদেরকে সেভ করো। কিন্তু ওয়াকার ক্ষমতা নেয়নি, কারণ সে দেশকে ভালোবাসে, সে দেশপ্রেমিক, সে মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে। সেই ওয়াকার কোনোদিনই এই গণহত্যাকারী সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে রক্ষা করবে না। এর আগে যত কথা বলেছে, যত কিছু করেছে, সবই কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গুজব। সেনাপ্রধান একবারও বলেনি যে আমি এই সেনা কর্মকর্তাদের বিচার চাই না। সে বারে বারে বলেছে যে এটা সামরিক আইনে হতে হবে বা এইভাবে হতে হবে। এটা নিয়মেই আছে যে একটা সেনাবাহিনী অফিসার যদি অন্যায় করে তার বিচার কিভাবে হবে সেটা সরকার নির্ধারণ করার আগে সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা বলতে হবে, বলে সিদ্ধান্ত নিতে হবে। তো এগুলো তো আছে। এবং একটা আদালত যদি রায় দেয়, তারপরেও তো সেনাপ্রধান একটা বিষয় আছে যে কিভাবে কি করা যায়, আইন অনুযায়ী কিভাবে কাজ করা যায়, আইনের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে। তারপরে ওই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনি সহায়তা পাওয়ার বিষয় আছে। এইসব বিষয় আছে না, এইসব বিষয় নিয়ে ওয়াকার দৌড়ঝাঁপ করতেছিলেন। কিন্তু কিছু কিছু অনলাইন পণ্ডিত তারা বলতেছে ওয়াকার নাকি ষড়যন্ত্র করতেছেন, ওয়াকার নাকি সামরিক অভ্যুত্থান ঘটাবেন। তারপরে ওয়াকার বলতেছে তার বুকটা ছিঁড়ে যায়। বুক তো ছিঁড়ে যাওয়াই কথা, তার অধীনস্থ সেনা কর্মকর্তারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে। সেখানে তিনি বলেছেন তার কষ্টে বুক ছিঁড়ে যায়, বাট তিনি তো বলেননি যে ওদেরকে তিনি রক্ষা করবেন, বলছেন তিনি আইনি সহায়তা দিবেন। কিন্তু আজকে প্রমাণিত হলো যে ওয়াকার অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে রক্ষা করতে চাননি। এবং প্রমাণিত হলো আজকে আইএসপিআর এর সংবাদ সম্মেলনের মাধ্যমে, যেখানে বলা হয়েছে যে 15 জন সেনা কর্মকর্তাকে অলরেডি সেনাবাহিনী হেফাজতে নিয়েছে। এবং সেনাবাহিনীর ভিতরে যে পুলিশ আছে, মিলিটারি পুলিশ, তারা এই 15 জন সেনা অফিসারকে হেফাজতে নিয়েছে এবং একজন পালিয়ে গিয়েছে। আজ বিকালে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন যে দুটো মামলার 30 জন আসামির মধ্যে 25 জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা, তার মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত। এবং মনে রাখবেন যে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের জন্য সেনাবাহিনী দায়ী না, তারা অবসরে চলে গিয়েছে, তারা কিন্তু সিভিলিয়ান। আর একজন এলপিআর গেছে। এলপিআর হচ্ছে চাকরি ছাড়ার এবং অবসরের মাঝামাঝি সময়, এবং বর্তমানে কর্মরত আছেন 15 জন। তিনি আরো বলেন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা এখনো আমাদের হাতে পৌঁছায়নি, পুলিশের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি। এখন দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন একটা আদেশ জারি করলো যে এই সমস্ত সেনা কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে হবে 22 অক্টোবরের মধ্যে, হাতে সময় আছে আর 10 দিন, তখন হয় কি, তখন এই গ্রেপ্তারের যে
আদালতের অফিসিয়াল কপি, এটা যায় পুলিশের সদর দপ্তরে, সেখান থেকে এটার অনুলিপি বের করে প্রত্যেকটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়। এবং যেহেতু তার সেনা কর্মকর্তা, তাহলে অবশ্যই একটা অনুলিপি ক্যান্টনমেন্টে যাবে বা সেনা সদরে যাবে। কিন্তু আজকে 4 দিন হয়ে গেল, সেই অনুলিপি এখনো ক্যান্টনমেন্টে পৌঁছায়নি। তাহলে কিসের ভিত্তিতে কি হবে? অথচ আমরা শুনলাম অলরেডি নাকি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সকল অনুলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু পাঠায় নাই। এটা তো অফিসিয়াল ব্যাপারে ভাই। একটা কাগজ যাবে সেনা সদরে, সেই কাগজ দেখে সেনাবাহিনী আইনি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তারা পদক্ষেপ নিবে। যেহেতু হাকিমুজ্জামান বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় বাংলাদেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল এবং সংবিধান স্বীকৃত প্রত্যেকটি প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল, সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেটার উপরেও সেনাবাহিনী শ্রদ্ধাশীল। কিন্তু আমরা কি মিডিয়া দেখে কাজ করবো, যে মিডিয়াতে খবর দেখে যে অমুক টিভিতে বলেছে অমুক টিভিতে বলেছে, নাকি আমাদের কাছে কপি আসা লাগবে, আদালতের কপি? কিন্তু আমরা আজ পর্যন্ত কপি পাইনি। কেন সেই গ্রেপ্তারি পরোয়ানার কপি পাইনি? কেন সেই কপি আদালত থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়নি? এর উত্তর কি তাজুল ইসলাম দিবে? মেজর জেনারেল হাকিমুজ্জামান এও বলেছেন যে এই মামলাগুলো অবশ্যই আমাদের মোরালে এফেক্ট করবে, মানে সেনাবাহিনীর মনোবল অবশ্যই কিছুটা ভাঙবে এই দুইটা মামলার কারণে। যেহেতু সেনাবাহিনীর সিনিয়র অনেক অফিসাররা গ্রেপ্তার হবে, এতে সেনাবাহিনীর মনোবলে একটু আঘাত থাকবে, এটা তিনি স্বীকার করেছেন। স্বাভাবিক, এটা হতেই পারে। হাকিমুজ্জামান বলেন যে গত 8 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি স্ক্রল বা গণমাধ্যম থেকে জানার পর সেই দিনই এলপিআর এর একজন সহ 16 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়। এই সেনা কর্মকর্তা বলেন যে একজন বাদে 16 জনের মধ্যে 15 জনই ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদরে জয়েন করেছে এবং তাদেরকে হেফাজতে আটক করা হয়েছে। শুধুমাত্র একজন যোগাযোগ করেনি বিধায় তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি হচ্ছেন মেজর জেনারেল কবির। তিনি আসেননি, আমরা জানি যে তিনি ভারতে পালিয়ে গেছেন। তো মেজর জেনারেল কবির আহমেদ 9 অক্টোবর বাসা থেকে বের হন তার আইনজীবীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তিনি আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। সেই হিসাবে তিনি একটা ইলিগেল অ্যাবসেন্টে আছেন এবং ইলিগেল অ্যাবসেন্স ঘোষণা করে প্রসিডিউর নেওয়া হয়েছে তার বিরুদ্ধে, মানে অলরেডি প্রসিডিউর নেওয়া হয়েছে এবং তিনি যাতে দেশের বাইরে যেতে না পারেন সেজন্য সকল কোর্টে বলা হয়েছে। এটা বলেছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যদিও আমরা জানি যে তিনি অলরেডি দেশের বাইরে চলে গিয়েছেন। এবং আটক যে কর্মকর্তারা তারা এখন তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না, যে 15 জনকে আটক করা হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে তারা কি সেনা হেফাজতে আছেন নাকি সেনা সদরে সংযুক্ত হয়েছেন। তিনি বলেন যে তারা হেফাজতে আছেন, তবে যেহেতু বেতন এবং রেশন সংক্রান্ত নানা হিসাব রাখতে হবে তাই সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে হেফাজতেই আছেন। এবং সেনাবাহিনী আরো বলেছে যে যেহেতু ইউনূস সরকারের একটি গুম কমিশন কাজ করতেছে, এখন যদি আর্মি আরেকটা কমিশন করে তাহলে সেটা ইউনূস সরকারের গুম কমিশনের উপর একটা অশ্রদ্ধা প্রদর্শন করা হয়, ডিসরেসপেক্ট হয়। এই কারণে আমরা নতুন একটা গুম কমিশন গঠন না করে ওই গুম কমিশনকেই সহায়তা করেছি এবং প্রয়োজন অনুসারে আমরা তাদের আদেশ বা পরামর্শ গ্রহণ করতেছি। আমরা জাস্টিসের পক্ষে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। এবং যারা গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আজকে অনেকেই বলে যে এই যে একটা বড় অভিযোগ যে আয়না ঘরকে ভেঙে ফেলা হয়েছে, আয়না ঘরের আলামত লোপাট করা হয়েছে, আয়না ঘরের স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে, সবই তো সত্য, কিন্তু মিথ্যা না। কিন্তু ভাই ডিজিএফআই তো সরাসরি ইউনূসের আন্ডারে। ডিজিএফআই এর লোকজন সেনাবাহিনী থেকে এনে গঠন করা হয় এবং এই ডিজিএফআই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর ইউনূস। যখন ইউনূসকে দিনের পর দিন আয়নাঘর পরিদর্শন যেতে হচ্ছে না, তখন কেন ইউনূস তার নির্বাহী আদেশ বলে ডিজিএফ এর সবাইকে পরিবর্তন করলেন না? কেন তিনি সহ্য করলেন এতদিন? দোষ কি সব জেনারেল ওয়াকার? সরকারের কোনো দোষ নাই? এই যে এই 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হলো, গুম খুন কি শুধু এই 24 জনই করেছে? প্রায় 100-র মতো সেনা কর্মকর্তা এই গুম খুনের সঙ্গে জড়িত। লেফটেন্যান্ট কর্নেল ইসমত হায়াত কিভাবে স্পেন চলে গেল, জেনারেল মুজিব কিভাবে চলে গেল, কে পাঠিয়েছে ওদেরকে? তারপরে নাজমুল, মাসুদ, রাজ্জাক, আমিনুল হক, জেনারেল আমিনুল হক যে হচ্ছে এনামুল হক শাহীনের ভাই, তারা কিভাবে চলে গেল? এবং প্রচুর সেনা কর্মকর্তার নাম এখানে উল্লেখ করা হয় নাই যারা কিন্তু গুম খুনের সঙ্গে জড়িত। আমি অবশ্যই চাই এই 15 জন সেনাপতির বিচার হোক, কিন্তু আরো অনেককে যে বাইরে রাখা হলো, তাদেরকে যে নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে সহায়তা দেওয়া হলো, এটার জন্য কে দায়ী? শুধু সেনাবাহিনী, সরকার দায়ী না? আমি তো শুনেছি যে সরকারের ভিতরে অনেকে আছে, বিএনপির ভিতরে অনেকে আছে, তারা এসব সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। কিন্তু দোষ সব জেনারেল ওয়াকারের। ওয়াকার দোষী, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, সব দোষ ওয়াকারের, আর বাকি সব ফেরেস্তা। আবার কিছু কিছু ইউটিউবার জ্ঞানী তারা বলতেছে যে মামলা হবে 3টা, 2টা এখন হয়েছে আর আরেকটা প্রসেসিং এ আছে, সেই মামলাটা হবে জেনারেল ওয়াকারের নামে এবং সেই মামলায় জেনারেল ওয়াকারের ফাঁসি নিশ্চিত, তাকে ফাঁসি কাস্টে চলতে হবে, একদম মানে বলে দিয়েছে তাকে ফাঁসি কাস্টে চলতে হবে। জেনারেল ওয়াকার সেনাপ্রধান হয়েছেন হাসিনা পালিয়ে যাওয়ার 1 মাস আগে, এবং জুলাই হত্যাকাণ্ডে যেই সেনা কর্মকর্তারা অংশগ্রহণ করেছে এবং যারা অভিযুক্ত, তারা কেউই ওই সময় সেনাবাহিনীতে ছিল না। কেউ ছিল বিডিআর এ, কেউ ছিল র্যাবে, কেউ ছিল এনটিএমসি তে, কেউ ছিল ডিজিএফআই তে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এদেরকে আবার সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয়, তো তারা তো কেউই সেনাপ্রধানের কমান্ডে ছিল না। তাহলে এমন কোন অপরাধ যে অপরাধে একদম জেনারেল ওয়াকারের ফাঁসি হয়ে যাবে 3য় মামলায়, এটা যে ভুয়া সেটা আজকে গণমাধ্যমে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি কি বলছেন একটু দেখি। গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার 2টি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে
আইসিটি। এরপর সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন যে সামনে আরো অনেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এইরকম আদেশ আসতে পারে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে চালু হওয়া সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে আখ্যা দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে আইসিটির প্রধান প্রসিকিউটর কার্যালয় থেকে আমার জানানো হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীর আর কোন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোন পরিকল্পনা আইসিটির নেই। জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়ে প্রেস সচিব যোগ করেন যে এই সব সাধারণ জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে একটা বিভাজন সৃষ্টির অপচেষ্টা, এবং এর উদ্দেশ্যই হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আমার মনে হয় যে শফিকুল আলম ঠিকই বলেছেন যে এই সমস্ত গুজব ছড়িয়ে যাতে ওই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়, এই কারণে কিছু মহল এইসব গুজব ছড়াচ্ছে যে তৃতীয় মামলা আসতেছে, সেই মামলায় ওয়াকারকে 1 নম্বর আসামি করা হবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এই সমস্ত কথাবার্তা তারাই বলতেছে যারা নির্বাচনটা চায় না, এবং জেনারেল ওয়াকার এমন কোন অপরাধ করেননি যে অপরাধে তাকে সাজা দেওয়া যেতে পারে। এবং দর্শক একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে 15 জনের বিরুদ্ধে গণহত্যা গুম খুনের অভিযোগ আছে, এটা কিন্তু আদালতে প্রমাণ করা লাগবে। হাসিনা যখন জামাত নেতাদেরকে ফাঁসি দেয় একটা বিচারের মাধ্যমে, আমি বারে বলেছি যে সেই বিচারটা ছিল ভুয়া বিচার, সেই বিচার ছিল বিচার নামের প্রহসন। তবে আমি এও বলেছি যে আমি জানি না সেই জামাত নেতারা আসলে অন্যায় করেছেন কিনা। যদি অন্যায় করেও থাকেন তাহলে এই এত বছর পরে তার প্রমাণ কিন্তু থাকার কথা। কিন্তু হাসিনা চেয়েছিলেন তাদের ফাঁসি হোক, এই কারণে বিচারের নামে প্রহসনের মাধ্যমে ফাঁসি দিয়েছেন। কিন্তু যদি প্রকৃত বিচার হয় তাহলে কিন্তু ওই প্রমাণ খুঁটি নাটি এরকম নানা বিষয় কিন্তু আছে, এই বিষয়গুলো আদালতে প্রমাণ করতে হয়। এই পৃথিবীতে অনেক অপরাধী আছে এবং ছিল যারা অপরাধ করেছে কিন্তু আদালতে প্রমাণ করা যায়নি, ফলে খালাস পেয়ে গিয়েছে। যদি সত্যিকারের বিচার হয়, আমি যখন লন্ডন নতুন আসি তখন একটা স্টোরে কাজ করতাম। স্টোর বলতে ওই যে মুদি দোকান আর কি, সব পাওয়া যায়। তো সেখানে এক চোর এসে আপনার মাংস নিয়ে গেল দোকান থেকে। তো ওই মাংসের ওখানে যে ক্যামেরাটা ছিল, ওই ক্যামেরাটা আবার ওই ক্রিসমাস ডেকোরেশন আছে না, বড় পোস্টার লাগে ক্রিসমাসের অফার, সেই পোস্টারের কারণে ওই ক্যামেরাটা ঢাকা পড়ে গিয়েছিল। তো ওই ক্যামেরায় দেখা যায় না মাংসের সাইডটা। তো আমি পুলিশ ডাকলাম, পুলিশ ডাকার পরে পুলিশকে সিসি ক্যামেরায় দেখালাম যে দেখো চোর এসে মাংসটা নিয়ে বেরিয়ে গেছে। এখন পুলিশ আমাকে বলতেছে যে আচ্ছা চোর ভিতরে ঢুকছে, কিন্তু ঢুকিয়া মাংসের ওখানে গিয়ে যে মাংসটা নিছে এটা তো আমরা দেখি না। আমি বললাম যে ওই ক্যামেরাটার সামনে ওই যে ক্রিসমাসের পোস্টার আছে, এই জন্য ওটা দেখা যায় না, ক্যামেরাটা ঢেকে গিয়েছে। তোমরা বলতেছেন না, তাহলে আমরা গ্রেপ্তার করতে পারবো না। আমি বললাম দেখো চোরটা তুমি দেখতেছো খালিয়াতে ঢুকতেছে এবং বের হওয়ার সময় মাংস নিয়ে বের হচ্ছে, এবং যে টিলে টাকা দেওয়া হয় শেষে টিলেও যায়নি। এটা কি যথেষ্ট না যে ওদের চোর এটা বোঝানোর জন্য? তারা বলে যে না, এটা আমার দেখতে হবে যে সে নিজ হাতে মাংসটা তুলেছে, এমনও তো হতে পারে কেউ পে করেছে সেখান থেকে সে নিয়েছে। তো এই ধরনের কথাবার্তা দেখুন, প্রমাণটা হয়নি। তো এই কারণেই বলি যে অভিযোগ করা হয়েছে, কিন্তু মনে রাখবেন যারা এই অভিযোগ এনেছে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বা অন্যান্যরা, তারা কিন্তু একটি পক্ষ আর অভিযুক্ত সেনারা আরেকটা পক্ষ। এটা কিন্তু বিচার এখনো হয়নি। এখন বিচার হওয়ার পরে কতটুকু প্রমাণ হাজির করা যায়, কতটুকু সাক্ষ্য হাজির করা যায়, কতটুকু গণহত্যা প্রমাণ করা যায়, সেটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়। আমি আবারও বলি, পৃথিবীতে বহু অপরাধী আছে যারা অপরাধ করার পরেও শুধুমাত্র প্রমাণের অভাবে তারা খালাস পেয়ে গেছে, প্রচুর আছে। এবং এই পৃথিবীতে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বেশিরভাগ অপরাধীর কোনো বিচার হয় না, এটাই হচ্ছে বাস্তবতা। এখন পরিশেষে বলতে চাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তার প্রতি আপনারা বিশ্বাস রাখেন। সে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়। সেনাপ্রধান হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে আপনারা নিশ্চিত থাকুন